শুভেচ্ছা, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানবেন। আমাদের সাথে আরো থাকছেন নর্থ সাউথ ইউনিভার্সিটি স্কুল অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের ডিন অধ্যাপক ডক্টর এ কে মরসুল করিম। অধ্যাপক করিমও আপনার ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য শুভেচ্ছা, কৃতজ্ঞতা, ধন্যবাদ জানবেন। আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। আপনাদেরকেও থ্যাংক ইউ। আমি ডক্টর আহসান এস মনসুর আপনাকে প্রথমে জানতে চাই যে নতুন সরকার আসার পরে মানে আমরা দেখেছি যে বিএনপি যে সরকার গঠন করলো সেখানে তারা রাষ্ট্রপতিকে রেখে দিয়েছেন, নিরাপত্তা উপদেষ্টাকে পররাষ্ট্রমন্ত্রী করেছেন, অ্যাটর্নি জেনারেলকে আইনমন্ত্রী করেছেন, বিটা চেয়ারম্যানও রয়ে গেছেন, কিন্তু খুব দ্রুত তারা আপনাকে অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে সরিয়ে দিতে চেয়েছেন। এর কারণ কি বলে আপনি মনে করেন? ব্যাংকিং সেক্টরে বিএনপি সরকারের যে মিশন সেটার সাথে আপনার মিশনের কি তফাৎ ছিল? মানে এটা তো একদমই স্পষ্ট বোঝা যায় যে তারা যখন আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন সেই সময়টা তারা আপনাকে আপনার মিশনের বা আপনার সাথে তারা একমত হয়নি, সেই জন্যই তারা এত তাড়াহুড়ো করেই এই পদে পরিবর্তন এনেছে। আপনার কাছে কি মনে হয় বিএনপি সরকারের মিশনের সাথে আপনার মিশনের আসলে কি তফাৎ ছিল? দেখুন, আমি হয়তো এমন কিছু করেছি যেটা তাদের কার্যক্রমের সাথে যেত না। যেমন আমি বলি, এই ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্সে যে পরিবর্তনটা এনে ওটাকে আইন করা হলো, যেটার মাধ্যমে পুরনো মালিকদেরকে ঢোকানোর ব্যবস্থা করা হলো, এটা আমি থাকলে কোনো সময় হতে পারতো না, বা আমি তার আগেই হয়তো রিজাইন করতাম নিজে, কারণ এটা গ্রহণযোগ্য কোনো সংশোধনী হতে পারে না। তারপরে ধরুন ইসলামী ব্যাংকের যে ঘটনাটা ঘটলো, এটাও অনভিপ্রেত, এটা এইভাবে হওয়া প্রয়োজন ছিল না। তো এই জিনিসগুলোতেই আমি হয়তো একটা পথের কাঁটাটা সরিয়ে ফেলাটাই হয়তো ভালো ছিল, এবং সেটা আমার জন্য ভালো হয়েছে একদিক থেকে। কারণ আমাকে সরে আসতে হয় নাই, আমাকে সত্যি বলা হয়েছে কাজে আমি সরে গেলাম। আমরা এই আপনার এই গভর্নেন্স ইস্যু নিয়ে আমরা একটু কথা বলতে চাই। আপনি জানেন যে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে কিছু কথা বলেছেন ইসলামী ব্যাংক নিয়ে, কথাটা যেহেতু আপনি তুললেন সেই জন্য উনি যেসব অভিযোগ করেছেন মোটা দাগে আমি এই অভিযোগগুলি আপনাকে একটু খালি বলে দিই। তিনি বলেছেন যে আরডিএস ইসলামী ব্যাংকের একটা ফ্ল্যাগশিপ প্রকল্প, এই প্রকল্পের মধ্যে 22,000 টাকা বিতরণ করা হয়েছে, আগে 11,000 কোটি টাকা দেওয়া হয়েছিল। এটা আপনার অনুমোদন তো নিশ্চয়ই লেগেছে বা আপনি নিশ্চয়ই এটা জানেন। 5 আগস্টের পর নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য আরও 11,000 কোটি টাকা দেওয়া হয়েছে। 5 আগস্টের পর ইসলামী ব্যাংক থেকে নাবিল গ্রুপকে 700 টাকা এলসির বিপরীতে ঋণ দেওয়া হয়েছে। নাবিল গ্রুপকে ইঙ্গিত করে বলা হয়েছে লাইবিলিটি 16,000 কোটি টাকা থাকলেও সেইটা করা হয়েছে এবং সেটা তদন্ত করা হয় নাই। ইসলামী ব্যাংকের হেড অফিসের কার অনুমোদন ছাড়া নির্বাচনের আগে একটি গ্রুপকে 40 কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে, এটা সালাউদ্দিন আহমেদ বলেছেন। সালাউদ্দিন আহমেদ এটাও বলেছেন যে চাকুরিচ্যুতি করা হয়েছে 9,000 লোকদের, শেয়ার হোল্ডারদেরকে সম্পর্কে বলেছেন যে শেয়ার হোল্ডারদেরকে কিভাবে, তার শব্দ যদি আমি ব্যবহার করি, কীভাবে খরিদ করা হয়েছে সেটির ব্যাপারে বলা হয়েছে। তিনি আরও বলেছেন ইসলামী ব্যাংকের শেয়ার ডাকাতি করে নেওয়া হয়েছে। আপনি যদি একটু আমাদের বলতেন যে মানে আমি হয়তো আপনি এটি শুনেছেন, তারপরও আপনাকে আমি একটু দর্শকদের উদ্দেশ্যে একটু শুনলাম। দেখুন, ইসলামী ব্যাংকের যে ডাকাতিটা হয়েছে এটা তো ডকুমেন্টেড, এটা নিয়ে আর নতুন করে কিছু বলার নেই। এখানে এটা হয়েছিল আওয়ামী লীগ সরকারের সময় এবং 2017 সাল থেকে 2024 সাল পর্যন্ত, এবং ইসলামী ব্যাংককে মোটামুটি একটা খোলস ব্যাংকে পরিণত করা হয়েছিল। এখান থেকে প্রায় 90,000 কোটি টাকার মতো এখান থেকে পাচার করা হয়, যেটা ব্যাংকটাকে দুর্বল করে দেয়। তবে আমার যেটা সবচেয়ে বড় চিন্তা ছিল, আমি বলবো যে যখন আমি এই দুর্বল ব্যাংকগুলোর চিত্র দেখলাম, দুর্বল ব্যাংকগুলোর মধ্যে ইসলামী ব্যাংক অন্যতম ছিল, আর সাথে আরো 5টা ব্যাংক যেটাকে একীভূত করা হয়েছে সেই 5টা ব্যাংকও ছিল। কিন্তু ইসলামী ব্যাংক এবং ইউসিবিএল ও ছিল দুর্বল ব্যাংক হিসাবে, কিন্তু আমরা দেখলাম যে ইউসিবিএল এবং ইসলামী ব্যাংক সুন্দরভাবে ঘুরে দাঁড়াচ্ছিল এবং সুন্দরভাবে ঘুরে দাঁড়িয়ে গেছিল, যে কারণে আমরা যে বাংলাদেশ ব্যাংক থেকে যে তারল্য সহায়তা দেওয়া হয়েছিল তার পুরোটাই কিন্তু ইসলামী ব্যাংক ফেরত দিতে পেরেছিল। কারণ প্রথম বছরেই ইসলামী ব্যাংকের এটা হয়েছিল যে তারল্য বেড়েছিল, মানে ডিপোজিট সংগ্রহের, নেট ডিপোজিট সংগ্রহের পরিমাণ বেড়েছিল
26,000 কোটি টাকার মতো, যেটা একটা বিশাল অঙ্কের টাকা বাংলাদেশের কনটেক্সটে। প্রতি মাসে 2,000 কোটি টাকার উপর তারা সংগ্রহ করতে পেরেছে নেট ডিপোজিট, যে কারণে তারল্য সংকটে ইসলামী ব্যাংকে আর পড়তে হয়নি। এবং এই কারণেই ইসলামী ব্যাংকে আমরা মোটামুটি ভাবে বলেই গিয়েছিলাম যে এখানে আমাদের আর সহায়তার প্রয়োজন হবে না, এবং তারা নিজের পায়ে নিজেই দাঁড়াতে পারবে, প্রোভাইডেড গুড গভর্নেন্স ইজ এনশিওর। এবং গুড গভর্নেন্সটা এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য ছিল, এবং আমরা চেষ্টা করেছি নির্মোহভাবে যে বোর্ড দেওয়া এবং বোর্ডের চেয়ারম্যান ইত্যাদি যারা খুবই যোগ্য ব্যক্তি ছিলেন, এবং তাদের মাধ্যমে এটাকে পরিচালনা করার জন্য। তো এটা কাজ করছিল। আমার কথা হলো যে এটা কাজ করছিল, ওয়াই ফিক্স ইফ সামথিং ইজ ওয়ার্কিং। ডক্টর মনসুর, 5 আগস্টের পরে কি ইসলামী ব্যাংকে যে অনিয়মের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রী তুলছেন এবং স্পেসিফিক কিছু কথা বলছেন, স্পেসিফিক কিছু গ্রুপের কথা বলছেন, সেগুলি কি তিনি মিথ্যা বলছেন? দেখুন, আমি সত্যি মিথ্যা বলতে পারবো না। আমি বলবো যেটাকে বিচার বিভাগ দিয়ে নিরপেক্ষভাবে তদন্ত করা হোক, এবং যদি সত্যি সত্যি কোনো ইরেগুলারিটিস হয়ে থাকে, যারা এটা করেছেন তাদেরকে দায়বদ্ধ করা হোক। আমার পক্ষে কেন্দ্রীয় ব্যাংকে বসে থেকে আমার জানা মতে কিছু ইরেগুলারিটিস হয় নাই তখন পর্যন্ত, কিন্তু যদি কিছু হয়ে থাকে সেটা তদন্ত সাপেক্ষে, নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে সেটাকে অবশ্যই গ্রহণযোগ্য করা যাবে না যদি হয়ে থাকে অনিয়ম। কিন্তু আমার জানা মতে তখন পর্যন্ত কোনো অনিয়ম হয়নি। এই আরডিএস যে ফ্ল্যাগশিপ প্রোগ্রামটা, সেই প্রোগ্রামটার জন্য 5 আগস্টের পরে 11,000 কোটি টাকা বিতরণের যে প্রসঙ্গ তিনি তোলেন, এই ব্যাপারে কি কিছু আপনি শুনেছিলেন যখন আপনি? আমরা শুধু তারল্য সহায়তা দিয়েছিলাম, এবং দ্যাটস ইট। আর কোনো ধরনের কোনো স্পেশাল সাপোর্ট ইসলামী ব্যাংকে দেওয়া হয়নি। ইসলামী ব্যাংক যখন 9,000 কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়, তখন কি বাংলাদেশ ব্যাংক থেকে কোনো ফ্ল্যাগ রেজ করা হয়েছিল যে কেন এদের এই চাকরিচ্যুত করা হচ্ছে? আমরা তাদের কাছে জানতে চেয়েছিলাম যে কিভাবে করা হচ্ছে, কেন করা হচ্ছে। তারা আপনাদের যেটা তারা বলেছিল, অবশ্যই তারা বলেছে যে তাদেরকে অ্যাপয়েন্টমেন্টই ছিল ইরেগুলার, কোনো পরীক্ষা হয়নি, কোনো কিছুই হয়নি, শুধুমাত্র একটা সিভির ভিত্তিতে তাদেরকে পটিয়া থেকে এনে এটাকে চাকরি দেওয়া হয়েছিল। এবং ইসলামী ব্যাংক আমাদেরকে বলেছিল, বাংলাদেশ ব্যাংকে লিখিতভাবে বলেছিল যে তারা যে পরীক্ষাটা নিয়েছে সেটা নিয়েছে ইন্ডিপেন্ডেন্ট, ঢাকা ইউনিভার্সিটির বা কোনো একটা স্বতন্ত্র একটা টিম যারা কয়েক হাজার লোককে পরীক্ষা নিতে পারে, তারাই পরীক্ষাটা নিয়েছিল। সেখানে 5,000 পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষা দিয়েছিল মনে হয় 500-600 মতো, বাকিরা পরীক্ষায় দিতে যায় নাই, কারণ তাদের যোগ্যতা ছিল না। এটাই আমরা ধরে নিচ্ছি যে পরীক্ষায় তো ভয় পাবে কেন, 5 বছর 6 বছর 10 বছর চাকরি করার পরে পরীক্ষা দেওয়াটা তো খুব সহজ হয়ে যাবে, কিন্তু তারা তো আসলে চাকরি করেনি। তো যাই হোক, এখন কথা হলো যে তারা যদি পরীক্ষায় ফেল করে, পরীক্ষায় না দেয়, তাহলে তো তাদেরকে রাখার কোনো যৌক্তিকতা থাকে না। তারপরেও এই যে 500 জন পরীক্ষা দিয়েছিল তাদের মধ্যে 440 জনের মতো পরীক্ষা পাশ করেছিল, এবং তারা চাকরি ফেরত পেয়েছিল। তারপরে যে 60 জন বাদ পড়েছিল তাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছিল। আপনার কাছে কি মনে হয় যে 5,000 জনের মধ্যে মাত্র 500 জন পরীক্ষা দিল, 4,500 পরীক্ষাতে এপিআরই করলো না, এটার কারণ কি হতে পারে? এটার কারণ তাদের অযোগ্যতা। তারা অযোগ্য ছিল, সেজন্য সেই পরীক্ষা দেয় নাই। হ্যাঁ, হয়তো ভুল সার্টিফিকেট জাল ছিল, তারা এইসব কারণেই সাধারণত তারা আসবে না। ওকে, আর যাদেরকে তারপরে নেওয়া হলো তারা কি আসলে প্রকৃত একটা সিস্টেমের মধ্যে দিয়ে তারা গেছিল? যারা পরবর্তীতে পরীক্ষা দিয়ে যারা পাশ করেছিল তারা তো তাদের আগের পদে বহাল হলো। ইসলামী ব্যাংকের মধ্যে নতুন কিছু নিয়োগ হয়েছিল 5 আগস্টের পরে, যারা চাকরিতে, মানে আপনি 5,000 জনের মধ্যে 500 জনের কথা বললেন, আরো কিছু তো নতুন নিয়োগ হয়েছিল, তাদের কি যথাযথ পরীক্ষার মাধ্যমে নেওয়া হয়েছিল কিনা? অবশ্যই আমরা মনে করি সেটা যথাযথ পরীক্ষার মাধ্যমে নেওয়া হয়েছিল। আমাদের একটা কথা মনে করা, সেন্ট্রাল ব্যাংকের, আমি একটা কথা বলি, সেন্ট্রাল ব্যাংকের পক্ষে যে কোন ব্যাংকে কি কাকে নিল কি এটা দেখার দায়িত্ব আমাদের না। ওকে, তাদের বোর্ড আছে, তাদের বোর্ডের দায়িত্ব হচ্ছে এটা। ফেয়ার এনাফ। মানে আপনি আসলে জানেন না যে এই টেরিটরি, আপনি আসলে জানেন না, জানার দরকারও নেই, আমি জানতেও চাইবো না। কেন এখানে অনিয়ম হলে পরে যদি কেউ কমপ্লেইন করে তখন আমরা সেটাকে দেখব। না, সেটা কেউ কমপ্লেইন করে না, সেটা ঠিক আছে। আর হচ্ছে শেয়ার,
ইসলামী ব্যাংকের শেয়ার ডাকাতি করে নেওয়া হয়েছে 5 আগস্টের পরে, এইরকম একটা অভিযোগের প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যে ইবনে সিনার 2% শেয়ার ছিল, ব্লক মার্কেটে 3 গুণ তার দামে তারা বিক্রি করছে। এইটার সম্পর্কে কি আপনার কিছু জানা আছে, যে ইবনে সিনার শেয়ার বা জামাতে ইসলামীর যে দল আছে সেই দলের বিরুদ্ধে অভিযোগ যে তারা মালিকানা অংশ বাড়ানোর ক্ষেত্রে তারা কিছু? দেখুন, প্রথমত আমি বলবো যে এখানে 82% শেয়ার এস আলম তার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে, যেগুলোকে জব্দ করা হয়েছিল ওকে, কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক, আমরাই করেছি, এখনো জব্দ অবস্থায় আছে। এটা একটা জিনিস। দ্বিতীয়ত, যেটা থাকলেই কতটুকু থাকলেই হলো 16% এখানে রিটেল ইনভেস্টর আছে এবং কিছু কিছু ছোট ছোট এরকম কিছু প্রতিষ্ঠান, তাদের হয়তো 1-2% থাকবে। যে কোনো প্রতিষ্ঠান তার শেয়ার বিক্রি করতেই পারে শেয়ার মার্কেটে, সেটা দেখার দায়িত্ব তো সেন্ট্রাল ব্যাংকের নয়। এখানে যদি কোনো অনিয়ম হয়ে থাকে সেটা বিস্যাক, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সেটা দেখবে। ওকে, এটা দেখার দায়িত্ব। এবং কোনো অনিয়ম হয়েছিল কিনা সেটা আমি, আমার জানা মতে, আমি কোনো গণমাধ্যম পত্রিকাতে আমার নজরে পড়ে নাই। আপনার আমার নজরে পড়ে। বাংলাদেশ ব্যাংকের যে এক ধরনের তদন্তকারী সংস্থা বা গোয়েন্দা সংস্থা আছে, তারাও কিছু কোনো অনিয়মের ব্যাপারে কোনো অভিযোগ তদন্ত করে নাই বা অভিযোগ পায়ও নাই? বাংলাদেশ ব্যাংকের কোনো তদন্ত সংস্থা নাই, আমরা তদন্ত সব প্রতিষ্ঠান নই, আমরা হচ্ছে পলিসি মেকিং প্রতিষ্ঠান। বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব নয় দুর্নীতি দূর করা, দুর্নীতি দমন। ঠিক দুর্নীতি না, অনিয়মের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক তো, অনিয়মের ক্ষেত্রে যদি আমাদের কাছে কোনো কমপ্লেইন আসে, আমরা সেটাকে আমাদের আইনের আলোকে সেটাকে বিচার করব। এরকম কোনো কমপ্লেন আসে নাই? এই কমপ্লেইন আমরা আমার জানা মতে আমি পাই, শুনিনি। ওকে, আমরা আবার আসবো আপনার কাছে। আমরা ডক্টর ওয়ারিসুল করিমের কাছে একটু যাই। যে আমরা সবসময় যে কথাটি শুনে থাকি সেটা হচ্ছে যে আর্থিক খাতে, বিশেষ করে আওয়ামী লীগের 15 বছর শাসনের পরে সবচেয়ে বেশি যে কথাটা এসেছে সেটা হচ্ছে আর্থিক খাতে দুর্নীতি, অনিয়ম এবং ব্যাংকিং খাতকে অলমোস্ট ধ্বংস করে ফেলার অভিযোগ ওই সরকারের বিরুদ্ধে এসছে। ডক্টর আহসান এস মনসুর যখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়ে আসলেন, তখন তার সামনে এই ব্যাংকিং খাত এবং আর্থিক খাত সংস্কারের ব্যাপারটি সবচেয়ে বেশি সামনে ছিল। এবং একটি আপনি এখন এই অবস্থাটা কিরকম দেখেন? তার সময়ে এটা কত বড় চ্যালেঞ্জ ছিল, এখন এটা আপনি কিরকম দেখেন, কি কি পরিবর্তন দেখেন ডক্টর ওয়ারিসুল করিম? থ্যাংক ইউ জনাব খালেদ মহিউদ্দিন। এবং ভালো লাগছিল ডক্টর মনসুর স্যারের কথা। আমার মনে হয় অত্যন্ত প্রাসঙ্গিক আপনি আজকে যে প্রশ্নগুলো তুলেছেন। এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য আমি ডিরেক্টলি শুনি নাই, কিন্তু আপনার কাছ থেকে যতটুকু শুনলাম, আমি স্পেসিফিকলি একতরফা কথার উপর ভিত্তি করে কোনো মন্তব্য করতে যাচ্ছি না। কিন্তু আমার মনে হয় 5ই আগস্টের পূর্ববর্তী আপনি যদি তাকান, যে আমাদের বাংলাদেশে 2009 সালে, 2009 যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী হন, তখন খেলাপি ঋণের পরিমাণ ছিল 22,000 কোটি টাকা। আপনি খেয়াল করুন, 22,000 কোটি, মানে 1 লক্ষ কোটিও না, 1 লক্ষ কোটির 5 ভাগের 1 ভাগ। সেখানে এই 17 বছরে বা তার শেষ দিকে এসে এটা হয়ে গেল সর্বশেষ সারদের আমলে, ডক্টর ইউনূসের আমলে, যখন অ্যাকচুয়াল রেভেলেশন, মানে জিনিসগুলো যখন আমরা প্রকাশ পেতে শুরু করলো, তখন এটা এক পর্যায়ে হয়ে গেল 6,40,000 কোটি টাকা। এবং এর মধ্যে শেখ হাসিনার শেষ দিকে, 24-এর শেষ দিকেও, 24-এর জুন জুলাই পর্যন্ত 2 লক্ষ কোটিও পৌঁছায়নি। তারপর হঠাৎ করে আমরা দেখলাম যে পুরোটা, আমি যেটাকে বলি ক্যামোফ্লাজ, মানে আপনি আসলে এটা ছিল, প্রবলেমটা ছিল, কিন্তু প্রবলেমটাকে এক ধরনের ধামাচাপা দিয়ে মিডিয়া থিওরি বা অন্যান্য মানে বিভিন্ন তত্ত্ব দিয়ে আপনি ব্যাখ্যা করতে পারবেন যে একটা ফ্যাসিজম তার টিকে থাকার জন্য কিভাবে ইমেজ বিল্ডিং বা মানে অনেক ক্ষত, অনেক সমস্যার কথা আমরা বলতে চাই না, কারণ ইমেজ আফটার অল, মানে পলিটিক্স ইজ মানে ম্যাটার অফ পারসেপশন। এখন দেখুন, এই 22,000 কোটি থেকে যখন একটা টোটাল ব্যাংকিং সেক্টরের কথা আমি বলছি, 61টা ব্যাংক, 6 লক্ষ কোটি টাকার মতো মানে খেলাপি ঋণ হয়ে যায়, তার মধ্যে একটা গ্রুপের কাছে, এটা কিন্তু মাননীয় অর্থমন্ত্রীর নিজের স্টেটমেন্ট পার্লামেন্টে, উনি যে প্রধান সবচেয়ে বড় শীর্ষ 20 ঋণ খেলাপির কথা উনি তালিকা দিয়েছেন, সেখানে 11টাই কিন্তু এস আলম সাহেবের গ্রুপের, ওই তার সাথে অ্যানন টেক্স আই থিঙ্ক আছে, তারপর শিকদার গ্রুপের বিভিন্ন বেশ কটা আছে। আচ্ছা, তো এই যে বিশাল কনসেন্ট্রেশন হলো, এটা তো তৎকালীন বাংলাদেশ ব্যাংকের, মানে ডক্টর মনসুরের দায়িত্ব গ্রহণের আগে, তার আগের 17 বছরে, এবং বেশ ভালো মোটামুটি বিদগ্ধ জনই বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন। এটা এই সময়ে এত করে ফুলে ফেপে উঠতে পারলো একজন
একটা গ্রুপের কাছে টোটাল ব্যাংকিং সেক্টর, স্যার বলেছেন 90,000 কোটি ফ্রম ইসলামী ব্যাংক, কিন্তু টোটাল আদার ব্যাংকস থেকে, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এন্ড আদার ওয়ান্স, ওগুলো থেকে টোটাল কোনো এস্টিমেট অনুযায়ী মানে 2,20,000 কোটি টাকাও হয়তোবা একটা গ্রুপকে লোন দেওয়া হয়েছে, নামে বেনামে ইত্যাদি বিভিন্ন জায়গায়। অত যদি নাও হয়, ধরুন মানে লোয়েস্ট এস্টিমেট হচ্ছে 1,70,000 কোটি টাকা। সো এই যে বিশাল অনিয়ম হলো, এটার ব্যাপারে বর্তমান সরকারের কাছে আমি মনে করি যে তাদের প্রায়োরিটি হওয়া উচিত শুধু একটা দুটা গ্রুপ না। আমি কোনো গ্রুপের কাছে বা কোনো বিশেষ লোনের, যে আপনি যে দু একটা গ্রুপের নাম উল্লেখ করলেন, এগুলো ডিটেল না জেনে, আর আজকে মানে আমি মনে করি ব্যাপারটাতে আমাদের রিভিউ দরকার, গবেষণা দরকার এবং তদন্ত। তদন্ত করে ডক্টর করিম, আপনি যদি এই জায়গা থেকে একটু বললেন যে আওয়ামী লীগের আমলে 17 বছরে 22,000 কোটি টাকা থেকে 6.5 লাখ কোটি, 6.5 লাখ কোটি টাকা, হ্যাঁ 6.5 লাখ কোটি টাকা হচ্ছে খেলাপি ঋণ হয়ে গেল। এখন আপনি যদি ডক্টর মনসুর যখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বাংলাদেশের সরকার প্রধান, সেই সময়ে এই গভর্নেন্সটা প্রতিষ্ঠা করতে কি করা হলো এবং বর্তমান সময়ে এইটার সাথে কি পার্থক্য হচ্ছে বা কি করা, মানে সেটা যদি একটু বলতেন। অনেকগুলো আমি পুরো সময় বাংলাদেশে ছিলাম এবং একজন মানে ফাইন্যান্সের ছাত্র হিসেবে এবং একজন মানে প্রোগ্রামের দর্শক এবং পত্রিকার একজন পাঠক হিসেবে আমি দেখেছি। ফর এক্সাম্পল, স্যারেরা 11 কমার্শিয়াল ব্যাংক, 11টা বোর্ডকে ওনারা সম্পূর্ণ পুনর্গঠন করেছেন, রিকনস্টিটিউট করেছেন। অনেকে পালিয়ে গেছে, অনেকে এখন জেলে আছেন, এবং এই ব্যাংকগুলো টোটালি গার্ডিয়ানলেস অবস্থা। অনেকগুলো কিন্তু ওনারা অপসারণ করার আগেই তারা মানে সরে গেছে বা পালিয়ে গেছে। এবং দ্যাট ইনক্লুডস ইসলামী ব্যাংক। আমাদের মানে কমার্শিয়াল স্টেট ব্যাংকগুলোর বাইরে, মানে সোনালী জনতা 4টার বাইরে ওয়ান অফ দ্য লার্জেস্ট ওয়ান্স ইসলামী ব্যাংক। তো এখন দেখুন, এর 11টা ব্যাংকে মানে বোর্ড পুনর্গঠন, এটা যদি আপনি একটা মানে পদক্ষেপ নিন। তারপর বাংলাদেশ ব্যাংকের মানে বাংলাদেশ ব্যাংকেরও গভর্নর, শুধু না গভর্নর সহ আমার মনে হয় কয়েকজন ডেপুটি গভর্নর এবং আদার অন্যান্য পদেও কিন্তু ওনার পরিবর্তন এনেছেন এবং পরীক্ষিত ব্যক্তি। এখন দেখুন, আমি অ্যাগেন এটা আমি বলছি না যে ডক্টর মনসুরের আমল মানে দুর্নীতি মুক্ত ছিল, এবং যেটা আমার কাছে কোনো এভিডেন্স এই পর্যন্ত কেউ তো বলছে না ওনার আমলে কোনো অনিয়ম হয়েছে, কিন্তু ওনারা গলদ ঘর্ম, এক কথায় খালেদ, ওনারা দেওয়া সোয়েটিং, মানে ডে অ্যান্ড নাইট কাজ করতে হয়েছে। এবং আমার নিজের পরিচিত কয়েকজন ছিলেন যারা অ্যাসেট কোয়ালিটি রিভিউ এর দায়িত্বে ছিল। আপনি খবর পাবেন যে কোনো ব্যাংকের অ্যাসেট কোয়ালিটি রিভিউ করতে গিয়ে দেখা গেল যে 98.5% অফ দ্য টোটাল অ্যাসেটস, মানে লোনস এন্ড অ্যাডভান্সেস, কারণ ব্যাংকের তো এটা সবচেয়ে বড় অ্যাসেট, তো মানে ফার্নিচার বা ইকুইপমেন্ট, বিল্ডিং, এগুলো মূল অ্যাসেট না। এর মধ্যে 98.5% দেখা গেল যে মানে ব্যাড অর ডাউটফুল। এখন এগুলো হয়তো কিছু পাওয়া যাবে যদি আপনি চেঞ্জ করেন, বাট জেনারেলি অনেকগুলো ব্যাংকের 40-50, জনতার ক্ষেত্রে প্রায় 70% এই অবস্থা। ওনারা সো অ্যাসেট কোয়ালিটি রিভিউ করা এবং বিদেশি ফার্ম দিয়ে ওনারা করেছেন। বর্তমানে যে উদ্যোগগুলি নেওয়া হয়েছিল সেই উদ্যোগগুলি কি ওটা শেষ হয়েছে? হ্যাঁ, একিউআর মোটামুটি শেষ হয়েছে, এবং একিউআর দেখে ওনারা ওই 5টাকে ওনারা বিভিন্ন পারমিটেশন কম্বিনেশন চিন্তা করেছিলেন। এবং এই সমস্যা কিন্তু ইন এ সেন্স শেখ হাসিনার আমলেও কিন্তু কিছুটা সারফেসে এসেছিল। আপনার মনে থাকার কথা যে ওই সময় একবার পেয়ারিং হচ্ছিল, একবার যে ভালো একটা ব্যাংকের সাথে খারাপ ব্যাংক, এবং কয়জনকে ওই সময় যে কোয়ার্সিভ বিভিন্ন মেজার, যে বাংলাদেশ ব্যাংকে ডেকে নিয়ে যাওয়া হতো, যে ব্র্যাক বা প্রাইম ব্যাংকে বলা হতো তুমি একে নাও, তুমি ওকে নাও, এভাবে একজনের সাথে একজন। তখন আমরা কিন্তু আনকমফোর্টেবল ছিলাম যে আপনি ইট শুড বি এ মার্কেট প্রসেস, মানে যদি ভলেন্টারিলি কেউ কাউকে, কারণ তখন আপনি একটা মার্কেট প্রাইস ঠিক করবেন। অবশ্যই একটা উইক ব্যাংক, প্রবলেম ব্যাংক আরেকটা ব্যাংকের সাথে মার্জড হলে কোয়ালিটি ইমপ্রুভ করতে পারে, বেটার গভর্নেন্স পাওয়া যেতে পারে, কিন্তু ওই সময় এই চেষ্টাটা ছিল। কিন্তু সো কিছু প্রবলেম কিন্তু, যেমন ইউনিয়ন ব্যাংক, ফার্মার্স ব্যাংক, এই প্রবলেমগুলো কিন্তু শেখ হাসিনার আমলেই কিন্তু আমলে নেওয়া হয়েছিল। সো এটা আপনি ধরুন নাম্বার 2 একিউআর। তারপর আর সময় আছে আরো যে কয়েকটা, যেমন এই যে 82% এই যে শেয়ার, এই যে অবৈধভাবে গায়ের জোরে, আমি কয়েকটা প্রোগ্রামে নিজে বলেছি, এবং এটা আমার বা অন্য কারো বলার, আপনি প্রথম আলোর সাম্প্রতিক যে সিরিজ রিপোর্ট হলো, প্রথম আলো, ডেইলি স্টার এবং অন্যান্য বণিক বার্তা, তারা বলেছে যে একদম ডিজিএফআই এর উল্লেখ করে যে সেনাবাহিনীর মালিকানাধীন হোটেল র্যাডিসন, ওখানে বসে ডিজিএফআই অফিসে গিয়ে সো এই যে পলিটিক্যালি ইঞ্জিনিয়ার্ড ওনারশিপ চেঞ্জ হলো, সেই ওনারশিপটা ওনারা করেছেন। এই যে 82% স্যার যেটা বলেছেন যে শেয়ারগুলো আমরা ফরফিট করে রেখেছি, তো এটাও তো একটা পদক্ষেপ। এগুলো তো সবগুলা ইন দ্য রাইট ডিরেকশন, কিন্তু ওর মাঝখানে কোনো একটা গ্রুপকে 800 কোটি টাকা লোন বা কোনো একটা 61টা ব্যাংকের 1-2টা লেনদেন নিয়ে উনি যদি এখন বলেন যে এই জন্য আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে পরিবর্তন করেছি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর অফকোর্স যিনি রাষ্ট্রের নির্বাহী প্রধান,
উনি পরিবর্তন করতেই পারেন, এটা সংবিধান ওনাকে সেই এখতিয়ার দিয়েছে। কিন্তু আগে পরিবর্তন করে পরে এসে এখন 4 মাস পর সে কথাগুলো বলা আমার মতে আরো বেটার হতো। যেমন আপনি ডক্টর রশিদকে তো ওনারা শপথের আগেই ভোট দিয়েছেন, এই যে ক্যাবিনেট সেক্রেটারি ডক্টর আব্দুর রশিদ। মানে আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে সৎ অফিসার ধরে ধরে, হ্যাঁ, মানে তাদের সার্ভিসে তারা সৎ। যাই হোক, এসব আমি সাবজেক্টিভ জাজমেন্টে যেতে চাই না। আমার কথা হচ্ছে, আপনি ঘোড়ার আগে গাড়ি জড়িয়ে দিলে তো হবে না। আপনি এখন বলছেন যে ইসলামী ব্যাংক যদি নাবিল গ্রুপকে লোন দিয়ে থাকে এবং সেই লোনে যদি অনিয়ম হয়ে থাকে, অফকোর্স আমরা একজন নাগরিক হিসেবে এবং ব্যাংকের গ্রাহকরা দাবি করবেন, সেন্ট্রাল ব্যাংকের সে এখতিয়ার আছে, আর সরকারের এটা দায়িত্ব। সরকার, আমি মনে করি এই দায়িত্বে যদি তারা সিনসিয়ারলি করতে চান করুন, কিন্তু এটার জন্য উনি কি প্রিএমপ্টিভ পানিশমেন্ট দিতে পারেন? ধরুন 4 মাস আগে, মানে 4 মাস পরে প্রমাণিত কোনো অনিয়মের জন্য 4 মাস আগে একজনকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে না, স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলতেছেন সেটি হচ্ছে যে ইসলামী ব্যাংক, একদম স্পেসিফিক ইসলামী ব্যাংক ধরে ধরে উনি বলতেছেন যে ইসলামী ব্যাংকের একটা প্রকল্পের মাধ্যমে 5 আগস্টের পর পুরো রাজনৈতিক সহায়তা 11,000 কোটি টাকা বিতরণ করা হয়েছে একটা রাজনৈতিক দলকে সামনে নিয়ে আসার জন্য। উনি জামাত ইসলামের হয়তো মেন করছেন। হ্যাঁ হ্যাঁ, না এটা কিন্তু খালেদ, এটা গুরুতর একটা অভিযোগ। এটা যদি হয়, এটা জামাত ইসলামী হোক আর মানে যে ইসলামী হোক, তাই না, এই অপরাধের তদন্ত, আমি মনে করি অনিয়মের তদন্ত, এবং এর বেনিফিশিয়ারি যিনি হন তার বিচার হওয়া উচিত, এটা প্রকাশ্যে আসা উচিত। কারণ 5ই আগস্টের পূর্ববর্তী 36 দিনে এবং তার আগে গত 54 বছরই, ইভেন আপনি আমাদের মানে পাকিস্তান বলে 23 বছর বা মুক্তিযুদ্ধের এই যে লক্ষ লক্ষ মানুষের আত্মত্যাগ, এর একটা বড় মানে কারণ ছিল, বড় মোটিভেশন ছিল যে আমরা একটা বেটার সোসাইটি রেখে যেতে চাই, তাই না? যিনি শহীদ হচ্ছেন মুক্তিযুদ্ধে এবং পরবর্তী সময়ে বা আদার্স স্যাক্রিফাইস যারা করেছেন, তারা তো নিজেরা জানতেন না। আপনি যদি যুদ্ধে যান, আপনি জানতেন না যে আপনি আগামীকাল শহীদ হবেন। সো আপনার একটা মানে কত বড় আত্মত্যাগের ইয়ে নিয়ে, মানে আমি ইমোশনাল ব্ল্যাকমেল করতে চাই না, বাট আমি বোঝাতে চাচ্ছি যে এটা আমাদের 5ই আগস্টের একটা অন্যতম চাহিদা, অন্যতম এক্সপেকটেশন মানুষের, যে আমরা বেটার গভর্নেন্স, পার্টিকুলারলি অফকোর্স সিভিল সার্ভিসে এবং তার মধ্যে পাবলিক যে পাবলিক লাইফ বা পাবলিক পলিসি ইস্যুস, বাংলাদেশ ব্যাংক এন্ড কমার্শিয়াল ব্যাংকস এখানে। সো এই অনিয়মগুলোর আমি মনে করি, আমিও দাবি করব, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেহেতু পার্লামেন্টে বলেছেন, তার মানে কিছু না কিছু নিশ্চয়ই ঘটেছে। আমি দাবি করি এখন এই জামাত ইসলামী সহ যারা বেনিফিশিয়ারি হোক। ডক্টর করিম, ধন্যবাদ। আমাদের সাথে কি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আছেন? স্যার, জি আমি আছি। মানে কি আছেন না নাই? শুনতে পাচ্ছি তো, আমি শুনতে পাচ্ছি। আমি আপনাকে শুনতে পাচ্ছি, আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে দেখতে পাচ্ছি না বা শুনতে পাচ্ছি না। উনি কি আছেন না নাই? হ্যাঁ স্যার আছেন তো, হ্যাঁ, না এই যে শুনতে পাচ্ছি তো স্যারের বলাই তো মনে হচ্ছে। আচ্ছা, ওইটা হচ্ছে ওই আমাদের টেকনিক্যাল ওয়েতে আমি ওনাকে আসলে শুনতে পাচ্ছি না। যাই হোক।